শেষমেশ হামাসের কাছেই মাথা নোয়াতেই হলো ইসরায়েলকে। হামাসের কাছে জিম্মি সব ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। অবশেষে সেই প্রস্তাবে রাজি হয়েছে হামাস। দীর্ঘদিন ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর অবশেষে প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। একককালীন চুক্তিতে সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল ইসরায়েলের। ইসরায়েলের শর্ত হামাস মেনে নিয়েছে। শনিবার বার্তা সংস্থা AFP এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা জানায়, হামাস এখন এক ধাপেই সব বন্দি বিনিময় ও 5 বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। এ অবস্থায় মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে। এর আগে 10 জন জীবিত জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিল ইসরায়েল, যা 17 এপ্রিল নাকচ করে দেয় হামাস। হামাস বরাবরই দাবি করে এসেছে, যুদ্ধবিরতির কোনো আংশিক চুক্তিতে তারা আর সায় দেবে না। পরবর্তী যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান, বন্দি বিনিময়, উপত্যকাটি থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা থাকতে হবে। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে, পরবর্তী চুক্তিতে সব জিম্মির মুক্তি, হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের নিশ্চয়তা থাকতে হবে। হামাস নিরস্ত্রীকরণের দাবি মানতে এরই মধ্যে অসম্মতি জানিয়েছে। ফিলিস্তিনের সংগঠনটি মনে করে, দখলদারিত্ব ও শোষণের মধ্যে অস্ত্রধারণ তাদের জন্মগত অধিকার। গত জানুয়ারি মাসে গাজায় 3 দফায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবে 2 পক্ষই সম্মতি দেয়। এর প্রথম দফা বাস্তবায়িত হয় 19 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত, কিন্তু যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ গাজায় ইসরায়েলের হামলা পুনরায় শুরুর পর এ পর্যন্ত 2111 জন নিহত ও 5483 জন আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে, পরবর্তী চুক্তিতে সব জিম্মির মুক্তি ও হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের নিশ্চয়তা থাকতে হবে। এরই মধ্যে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বার্তা সংস্থা আনাদোলু জানায়, শনিবার একদিনে আরও 56 জন নিহত ও 108 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবরের পর এ পর্যন্ত গাজায় 51,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 1,17,524 জন। হামলার পাশাপাশি গাজায় ত্রাণের গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে খাবার, পানি, জ্বালানি ও ওষুধের সরবরাহ একেবারে কমে গেছে। এ অবস্থায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজার মানুষের রান্নাঘরে খাদ্যের মজুদ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আগামী দিনে খাবার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সত্তর ঘন্টার বেশি পার হলেও এখনও নেভেনি আমেরিকার দাবানল। ভয়াবহ আগুন গ্রাস করেছে নিউ জার্সি অঙ্গরাজ্যের 15,000 একরের বেশি জায়গা। পুরোপুরি এই আগুন নেভাতে পারছে না পরাক্রমশালী আমেরিকার ফায়ার সার্ভিস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও আগুনে পুড়ছে। ইসরায়েলের আগুনের ভয়াবহতা এতটাই যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক ও রেলপথ। অনেকেই এই ভয়াবহ ঘটনাকে আল্লাহর গজব বলে উল্লেখ করছেন সমাজপাতায়। যুক্তরাষ্ট্রের আগুনের 50% নিয়ন্ত্রণে আনা হলেও তা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই দাবানলের আঁচ লেগেছে 60 মাইল দূরে নিউ ইয়র্ক সিটিতেও। ধোঁয়ার কারণে বাতাসের মান খারাপ হওয়ার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা।
স্থানীয় ট্যুরিজম কর্তৃপক্ষ বলছে এই দাবানল শুধু জীববৈচিত্র্য নয়, ক্ষতিগ্রস্ত করছে স্থানীয় অর্থনীতিকেও। বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া ও ছায়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। বহু ব্যবসা ও হোটেল মালিক তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের আগুনের ঝুঁকি বেড়েছে। শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং গাছপালার অতিরিক্ত শুকিয়ে যাওয়া সব মিলিয়ে আগুন ছড়িয়ে পড়ছে নজিরবিহীন গতিতে। আমেরিকার পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে বন্ধুরাষ্ট্র ইসরায়েল। বুধবার মধ্যরাতে ইসরায়েলের শহর মোসাব তারুমের কাছে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত হয়। বাতাসের গতি ও শুষ্ক আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেইত শেমেশ সহ আশেপাশের এলাকায়। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র রূপ ধারণ করে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতিমধ্যে ইসরায়েলে বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক পথ ও রেল যোগাযোগ। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে এই আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে 3 জন ফায়ার ফাইটার এবং 1 জন পুলিশ আহত হয়েছেন। দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির কবলে পড়েছে রাস্তায় থাকা নামি দামি ব্র্যান্ডের সব গাড়ি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে একসঙ্গে ভয়াবহ এই দাবানলকে নেটিজেনরা দেখছেন অসহায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ফল হিসেবেই। নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতের পর রাত চলছে একের পর এক সংঘর্ষ। সীমান্তে গোলাগুলির ঘটনা যেন নিয়মিত চিত্র হয়ে উঠেছে। একদিকে বড় যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে জনগণের শান্তি ও নিরাপত্তার প্রশ্ন। পর্যটকদের উপর নৃশংস হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধ এক চরম অনিশ্চয়তা নিয়ে যুদ্ধের পথে হাঁটছে। প্রতিদিনের এই ছোট ছোট সংঘর্ষ বড় সংঘাতের পূর্বাভাস দিচ্ছে কিনা, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘটনার ধারাবাহিকতায় ভারত ও পাকিস্তান কূটনৈতিক ও কৌশলগতভাবে আরও কঠোর অবস্থান নিয়েছে। সিন্ধু পানি চুক্তি, যা বিগত যুদ্ধের সময়ও অটুট ছিল, এবার তা একতরফাভাবে স্থগিত করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে আখ্যা দিয়েছেন পানি দিয়ে তৈরি পরমাণু বোমা হিসেবে। তার বক্তব্যে স্পষ্ট, জল সম্পদ ভারতের জাতীয় স্বার্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পাকিস্তানকে আর কোনো সুবিধা দেয়া হবে না। ভারতীয় নদীতে পাকিস্তানের অধিকার স্বীকার করার দিন শেষ হয়েছে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে দিল্লি। পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তানও। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, হয় আমাদের পানি বইবে, না হয় তোমাদের রক্ত। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে আরও কঠিন ভাষায় ঘোষণা আসে, পানির প্রবাহ আটকালে সেটাকে সরাসরি যুদ্ধের শামিল ধরা হবে এবং পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে। পারমাণবিক শক্তিধর দুই দেশের এই ভাষা ও ভঙ্গি গোটা অঞ্চল জুড়ে উদ্বেগ ছড়াচ্ছে। পানি রাজনীতির অভিঘাত মাঠে নেমে এসেছে। ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ার পর পাকিস্তান শাসিত কাশ্মীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন দুর্যোগ ঘোষণা করেছে, অথচ একই সময়ে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে খরার ভয়াবহতা চরমে। কৃষি ও পানির সংকট পাকাপোক্ত হয়েছে। একদিকে খরা, অন্যদিকে আকস্মিক বন্যা পাকিস্তানের ওপর প্রকৃতির দুমুখ চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসলামাবাদ সরাসরি ভারতের বিরুদ্ধে পানি সন্ত্রাসের অভিযোগ তুলেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সীমান্তে গোলাগুলি ও পানির অস্ত্রায়ন দুই মিলে যুদ্ধের পথ প্রশস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় সংযমের আহ্বান জানালেও বাস্তব চিত্র ভিন্ন। দুই দেশই আপোষের ভাষা থেকে অনেক দূরে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংঘাতের চরিত্র এখন আর শুধু গুলি বিনিময়ে সীমাবদ্ধ নেই। যখন পানি অস্ত্র হয়ে ওঠে তখন যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হয়। জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংলাপে ফেরার অনুরোধ জানালেও এই মুহূর্তে নয়াদিল্লি এবং ইসলামাবাদের অবস্থান এতটাই কঠোর যে দ্রুত কোনো সমঝোতার আশা দেখা যাচ্ছে না। তার চেয়ে বরং সীমান্তের প্রতিটি ছোট গোলাগুলি আর প্রতিটি কূটনৈতিক হুমকি দুই দেশের মধ্যকার দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, সীমান্তের ছোট ছোট সংঘর্ষ কি সত্যি এক বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভারত ও পাকিস্তানকে? দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে।
বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ভারত ও পাকিস্তান একটি অতি সূক্ষ্ম দড়ির উপর হাঁটছে। দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মেহেরুন্নিসা মনে করেন, কাশ্মীরে নিয়মিত গোলাগুলি আর পানির মতো কৌশলগত সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার দুই দেশকে অজান্তেই যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। উত্তেজনা দীর্ঘায়িত হলে তা সহিংস রূপ নিতেও দেরি হবে না। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আদিত্য রাজ কৌল মনে করেন, পানি কূটনীতি যখন সংঘাতের কেন্দ্রে চলে আসে তখন সমস্যার গভীরতা বাড়ে। এটি আর শুধু সীমান্ত সমস্যা থাকে না, রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। জাতিসংঘের সাবেক কর্মকর্তা ডেনিস হালিডে বলেছেন, দুই পক্ষের মধ্যে এখন পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর যে সামান্য কোনো ইস্যু থেকেই বড় ধরনের সামরিক সংঘর্ষের বিস্ফোরণ ঘটতে পারে। কূটনৈতিক সংলাপ যত দ্রুত শুরু করা যাবে ততই এই অঞ্চলের জন্য মঙ্গল। বিশ্লেষকদের সতর্কবার্তা খুবই স্পষ্ট, উত্তেজনা যদি এভাবে জমতে থাকে তাহলে যুদ্ধ কেবল সম্ভাবনা নয়, ভয়াবহ বাস্তবতায় রূপ নিতে পারে। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়। ভয়ানক এই হামলার জের ধরে পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত। সিন্ধু, ঝেলম এবং চেনাব নদীর প্রবাহ পাকিস্তানের কৃষি আর বিদ্যুৎ ব্যবস্থাপনার মূল শক্তি, যা চরম বিপর্যয়ের কারণ হবে। সিন্ধু চুক্তি থেকে পাওয়া পানির আপাতত কোনো বিকল্প নেই পাকিস্তানের। দেশটির সেচ ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম। এটি প্রায় পুরোপুরি পশ্চিমের নদীগুলোর নির্ভরযোগ্য পানি প্রবাহের সময়সূচির উপর নির্ভরশীল। সিন্ধু অববাহিকা ৬ নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি হিসেবে গণ্য হয় ভারত পাকিস্তানের এই সিন্ধু পানি চুক্তি। স্বাক্ষরিত হবার পর দুই দেশের মধ্যে যুদ্ধ, কূটনৈতিক দ্বন্দ্ব, সীমান্ত উত্তেজনা ঘটলেও এ পর্যন্ত এই চুক্তিতে প্রভাব পড়েনি দুই দেশের আন্তঃসম্পর্কের। তবে এবার বেশ বেঁকেই বসেছে ভারত। এই চুক্তি থেকে তারা সরে আসতে চায়। শুধু তাই নয়, সিন্ধু চুক্তি বাতিল করতে এবার মোদী সরকারের উপর চাপ প্রয়োগ করছে দেশটির অন্যান্য রাজনৈতিক দলও, যা বেশ বেকায়দায় ফেলেছে মোদী সরকারকে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে স্বাক্ষরিত হয় এই চুক্তি। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ সমাধান করতে এই চুক্তি করা হয়। এই চুক্তিকে আন্তঃসীমান্ত পানি ব্যবস্থানের একটি উদাহরণ হিসেবে দেখা হয়। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বণ্টন করে দেয়া হয় এবং পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করে দেয়া হয়। সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় ৩টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেয়া হয় ভারতকে, আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের ৩টি নদ-নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেয়া হয়। উজানের দেশ হিসেবে এই ক্ষেত্রে ভৌগোলিকভাবে তারা আছে সুবিধাজনক অবস্থানে। এই চুক্তি স্থগিত হলে বেশ সমস্যার মুখেই পড়বে পাকিস্তান। ভারতের এই চুক্তি বাতিলের ঘোষণায় পাকিস্তান থেকে বলা হয়, ভারত চুক্তির শর্ত লঙ্ঘন করে পানি প্রবাহ কমিয়ে দিয়েছে। পাকিস্তানের কৃষির ৮০% এবং ১/৩ জলবিদ্যুৎ সিন্ধু অববাহিকার পানির উপর নির্ভরশীল। চুক্তিতে বলা হয়, ভারত পশ্চিমাঞ্চলীয় নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদন এবং সীমিত সেচের জন্য ব্যবহার করতে পারবে। তবে এগুলোর প্রবাহ সংরক্ষণ বা পরিবর্তন করে নিম্নগামী এলাকায় পানি সরবরাহে সমস্যা তৈরি করতে পারবে না। এই বিধিনিষেধগুলো স্পষ্ট এবং কার্যকর, যা ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ও নোটিফিকেশন পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করা হয়। পাকিস্তানের জন্য এই কাঠামো শুধু পানি নয়, বরং সেচ ও পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ার জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা প্রদান করে। গত শুক্রবার এক্স বা সাবেক টুইটারে এক পোস্টে ভারতের জল শক্তি মন্ত্রী সি.আর. পাতিল জানান, পাকিস্তানে যেন সিন্ধু নদের এক ফোঁটা পানিও না যায় সে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ৩টি পর্যায়ের পরিকল্পনা রয়েছে। কাশ্মীরে ঘটা ভয়াবহ হামলার জের ধরে এই চুক্তি বাতিল করতে পারে না ভারত। ভারত বা পাকিস্তান কোনো দেশই একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার ক্ষমতা রাখে না, বরং এ নিয়ে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা আছে। চুক্তির কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই এবং এটি স্থগিত করার কোনো বিধানও নেই। চুক্তির আর্টিকেল ১২-তে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি শুধু পারস্পরিক সম্মতির মাধ্যমে সংশোধন করা যাবে, যা কখনোই হয়নি।